ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকা এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি নাজনীন মুন্নি, নিবেদন করছে জিপিএস ইস্পাত। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। গত 200 বছরে বঙ্গোপসাগরে এসব ঘূর্ণিঝড়ে প্রাণ গেছে 20 লাখ মানুষের। ইতিহাসের 36টি ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে 26টিরই জন্মস্থানই সমুদ্র। এমন বাস্তবতায় সবশেষ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে 10 জনের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি দেখল বাংলাদেশ। রোববার উপকূলে আঘাত হানার পর আজ সোমবার প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে এখনও হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে চলছে তীব্র ঝড়ো বা দমকা হাওয়া। এই অবস্থায় 4 সমুদ্র বন্দরকে আগের মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কয়েক মাসের তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি স্বস্তি আনলেও ঘূর্ণিঝড় ভয় ধরাচ্ছে উপকূলবাসীর মনে। কারণ মে মাস এলেই তাদের আতঙ্ক বেড়ে যায়। এই আতঙ্ক চলে নভেম্বর পর্যন্ত। পরিসংখ্যান বলছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত মোট 13টি ঘূর্ণিঝড় আঘাত করেছে। এর মধ্যে 7টি ঝড় এসেছে মে মাসে। ঘূর্ণিঝড় মোকাবেলায় কতটা এগিয়েছে আসলে বাংলাদেশ? আবহাওয়া দপ্তর আর পূর্বাভাস কতটা বাস্তবসম্মত? ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ সহায়তা কতটা পৌঁছায় সাধারণের মাঝে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন পানি এবং জলবায়ু বিশেষজ্ঞ এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, আছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল, এবং আছেন আমাদের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি জেনারেল কাজী শফিকুল আজম। দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে। আমরা একটু জেনে নেই দেশ জুড়ে কী অবস্থা চলছে, ঘূর্ণিঝড় কতটুকু আঘাত করলো এবং এই আঘাত প্রতিহত করার জন্য বাংলাদেশ কতটুকু সক্ষমতা অর্জন করেছে। আমি একটু শুরুই করতে চাই আমাদের দ্বারা সেক্রেটারি জেনারেল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাজী শফিকুল আজম। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। একটু ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনার কাছ থেকে জানতে চাই। সরকারের তরফ থেকে কিছু ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে, কিন্তু আপনারা যা দেখেছেন কী অবস্থা আসলে বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। আমরা গত 2-3 দিন ধরে দেখছি যে এই ঘূর্ণিঝড় যেটা আমরা রেমাল বলছি, সেটার গত রাত্রের থেকে মূলত আঘাত এনেছে এবং সেটা আমাদের প্রত্যাশা অনুযায়ী যা ছিল তার এবার কাছাকাছি হয়েছে। এতে আমাদের উপকূলীয় মূলত 8টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে যে পূর্বাভাস মতোই। সেক্ষেত্রে আমাদের প্রায় 1,20 লাখের মতো লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমরা সর্বশেষ রিপোর্ট পেয়েছি। এটা এখনও হচ্ছে। আমাদের ঘরবাড়ি প্রায় 1.5 লক্ষের মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের উপকূলীয় যেসব বাঁধ ছিল সেগুলোর একটা ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমাদের বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলাম বাগেরহাট আর সাতক্ষীরা জেলার, যেখানে মৎস্য যে চাষে এটা একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এবারে একটু বেশি যেটা দেখা যাচ্ছে, এবার জলোচ্ছ্বাস না, এটা জলের স্তরটা অনেক বেড়ে গেছিলো, যেটা 8 থেকে 12 ফুট পর্যন্ত উঠেছে এবং সেটা দীর্ঘস্থায়ী সময় হয়েছে। এটা এবার একটা নতুন দেখা যাচ্ছে। এবার আরেকটা দেখা যাচ্ছে, এবার প্রায় 300 কিলোমিটার ব্যাপ্তি ছিল এর যেটা কেন্দ্রটা, মানে পরিধিটা অনেক বড় ছিল এবং এটার গতিবেগ 120 কিলোমিটার বেশি যায় নাই। এটা কিন্তু এটা দীর্ঘস্থায়ী সময় ধরে হচ্ছে। এটা একটা বড় বৈশিষ্ট্য এবারের। এবং এটার ক্ষেত্রে আমাদের সর্বশেষ যে আপডেটগুলো আমরা হয়তো আগামীকাল পাবো, কিন্তু আজকে যেটা পেয়েছি তাতে আমাদের যে আশঙ্কা ছিল তার চেয়ে বেশিই হয়েছে। বিশেষ করে এই ফসল ক্ষতির থেকে শুরু করে আমাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে, গাছগাছালি যে অবকাঠামো একটা বড় ব্যাপক ক্ষতি হয়েছে। এবং আমাদের বিশেষ করে যারা ছোট ঝুপড়ি ঘর ছিল, সেটা আমাদের হিসাব অনুযায়ী দেখেছি প্রায় 8 লক্ষাধিক মানুষ যে নিরাপদে আশ্রয় নিয়েছিল তাদের অধিকাংশই কিন্তু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটার ক্ষেত্রে আমাদের ফসলের একটা ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে 8টা জেলায়, আমাদের এই খুলনা এবং বরিশাল বিভাগের 8টি জেলায়। আরেকটা যেটা এটা হচ্ছে যে আমাদের এইবার বৃষ্টিপাত অনেক বেশি হচ্ছে। আমাদের আজকে চট্টগ্রাম জেলা শহর ডুবে গেছে প্রায়, এবং গত 24 ঘন্টায় 237 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রাম শহরে, যেখানে ঢাকায় হয়েছে 76 মিলিমিটার আজকে। এই ব্যাপক বৃষ্টিপাতটা একটা দীর্ঘস্থায়ী সময় ধরে হচ্ছে এবং এটার ক্ষেত্রে আমার আশঙ্কা আছে যে হিল ডিস্ট্রিক্টগুলোতে বিশেষ করে ভূমিধসের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং জলাবদ্ধতা একটা, বিশেষ করে উপকূলের জেলা এগুলো জলাবদ্ধতার একটা ব্যাপক সমস্যা।
এটা এবার দেখা যাচ্ছে। তার মানে পানির উচ্চতা, নদীর উচ্চতা পানির বেড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় ধরে বৃষ্টি এবং পানি বেড়ে যাওয়ার কারণে অনেক বেশি জলাবদ্ধ হয়েছে বেশিরভাগ এলাকায়। 6টা পর্যন্ত এটা প্রায় চলছিল এই তাণ্ডব। মানে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত একই সাথে পানি বৃদ্ধি হচ্ছিল এবং একই সাথে তো বৃষ্টি হচ্ছে সাতক্ষীরা এবং বাগেরহাট বিশেষ করে অনেক জায়গায়, তার মানে এই পরিস্থিতি চলছে। আমি মোহাম্মদ শাহ আলমের কাছে আসতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। ঘূর্ণিঝড় মানে তাণ্ডব চালিয়ে চলে যাবে কিছুক্ষণের মধ্যে, সেটাই আমরা দেখে অবস্থা। আমরা যেটা নতুন আসলে এই ক্ষেত্রে দেখলাম যে দীর্ঘ সময় ধরে এই ঝড়টা হচ্ছে এবং যার ফলে পানিবন্দী হয়েছে বেশিরভাগ মানুষ। সাধারণত দেখা যায় যে ঘূর্ণিঝড় হওয়ার পরে আশ্রয়হীন হয়ে পড়ে বেশিরভাগ মানুষ, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পানি ঢুকে গেছে বেশিরভাগ জায়গায় এবং তারা চলাচল করতে পারছে না। মানে তাদের সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে আসলে কি উদ্যোগটা এখন? আপনাকে এবং ডিবিসি নিউজের যারা দর্শক শ্রোতা মণ্ডলী আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমত হলো সরকার তো অবশ্যই এই বিষয়ে যখন থেকেই আপনার নিম্নচাপ শুরু হয় তখন থেকেই কিন্তু জনগণকে বিভিন্ন এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অবহিত করতে থাকে এবং তখন থেকেই কিন্তু পূর্ব প্রস্তুতিটা নেওয়া হয়। আমাদের দেশে যারা উপকূলীয় এলাকায় জনগণ আছেন তারা কিন্তু এই বিষয়ে আপনার বিভিন্ন সময়ে এই দুর্যোগ মোকাবেলা করে তারা কিন্তু অনেকটাই অভিজ্ঞ। এই ক্ষেত্রে সরকার প্রতিটা জেলাতে কিন্তু 200 মেট্রিক টন করে তাদের সবসময় খাদ্য সামগ্রী থাকে। তারপরেও আপনার 15টি জেলায় যে সেখানে জিআর ক্যাশ তারা, আমি যতটুকু তথ্য জেনেছি, 3,85,00,000 টাকা বরাদ্দ করেছে। কতগুলি জেলার জন্য? 15টি জেলার জন্য এবং সেখানে শিশুদের খাদ্যের জন্য তারা 15 লক্ষ টাকা ব্যয় করেছে এবং গরুর যেটা আমাদের গবাদি পশু আছে সেটার জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 15 লক্ষ টাকা এবং চাল বরাদ্দ করা হয়েছে 5,500 মেট্রিক টন। তার বাইরেও আপনার শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এটা সবসময় কিন্তু মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরকে সরাসরি দেওয়া হয়। বিষয়টা হলো যে এই বছর যেটা আপনি বললেন যে পানি এসে গেছে এবং এখনও পানি অনেক জায়গায় পানিবন্দী লোকজন আছে। আমি যতটুকু বিভিন্ন মিডিয়া এবং তথ্যাদি সংগ্রহ করে যাদের সাথে পরিচয় আছে খোঁজখবর নিয়ে দেখেছি, সেখানে প্রায় গতকালই 4,000 আপনার আশ্রয়কেন্দ্র, প্রায় 8 লক্ষ লোক আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। আপনার যে বেড়িবাঁধটি আছে আমাদের, সেই বেড়িবাঁধটি 3,434 কিলোমিটার, একবারে সাতক্ষীরা শরণখোলা থেকে আরম্ভ করে টেকনাফ পর্যন্ত টোটাল এরিয়া। কিন্তু এই বেড়িবাঁধটি আমাদের 15 ফিট প্রায় উঁচু। কিন্তু যেটা হয় কি, এর রক্ষণাবেক্ষণ পানি সম্পদ মন্ত্রণালয় যেটা করে, এখন আমাদের জনগণ যারা স্থানীয়ভাবে আছে তারা কিন্তু বেড়িবাঁধের উপর অনেক জায়গায় লোকজন বসবাস করে, অথবা তাদের খড় রাখে, অথবা তাদের যে গবাদি পশু আছে তাদেরকে রাখে। এতে করে হয় কি, ইঁদুর বিভিন্ন সময় গর্ত করে রাখে, কিন্তু যখন এই ধরনের জলোচ্ছ্বাস হয় তখন করে কি আপনার ওই পানির ঢেউটা ওই ইঁদুরে গর্ত দিয়ে কিন্তু অতি সহজে ওয়াশ আউট হয়ে যায় এবং পানি ঢুকে পড়ে। এটা কিন্তু আপনার বাংলাদেশের যতগুলো আমাদের বেড়িবাঁধ আছে সব জায়গায় কিন্তু একই ঘটনা ঘটে। সিলেট অঞ্চলও ঘটে, ইভেন কি আপনার যমুনার বা আমাদের যে ব্রহ্মপুত্র সেটার যেমন বগুড়ার সারিয়াকান্দি এলাকায়, সিরাজগঞ্জের সদর এলাকায় একই ঘটনা ঘটে। এখন এটার ক্ষেত্রে আমরা সবসময় যেটা বিষয়ে সোচ্চার সেটা হলো যে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কিন্তু এটা করা হয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে যারা আপনার এই বেড়িবাঁধ নির্মাণ করেন তাদের পক্ষ থেকেও তৎপর থাকে। কিন্তু এই তৎপরতাটা যখন দীর্ঘমেয়াদী হয়ে যায়, সময়টা যখন ঘূর্ণিঝড়ের হয়, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, যেটার পুনরাবৃত্তি এই বছর ঘটলো। হয়তো এটা আমাদের জন্য একটা লেসন লার্নিং। প্রতি বছরে আমরা এটা শুনি, এটা লেসন লার্নিং, কিন্তু আমরা প্রতিবারই এই বাঁধ নিয়ে সংকটের জায়গা তো বটেই আছে। আমরা সেই আলোচনাতে পরের আসার আগে আপনার কাছে জানতে চাই যে যা কিছু বরাদ্দ থাকে ঘূর্ণিঝড় পরবর্তী তাৎক্ষণিক ব্যবস্থাপনা নেওয়ার জন্য, তারা আসলে এসব পানিবন্দী মানুষের জন্য কোনো উপকারে আসে কিনা সেসব জিনিস? অবশ্যই। কারণ আপনি চাল তারা রান্না করতে পারবে না, চুলা জ্বালানোর কোনো উপায় নাই। আপনি টাকা তাদের দিবেন, সেই অর্থ দিয়ে তারা কি করবে আসলে পানিবন্দী অবস্থায় সেটাও আমরা জানি না। আপনারা যদি শুকনো খাবার দেন, সেই শুকনো খাবার খেয়ে কতক্ষণ পর্যন্ত ঠিক থাকা সম্ভব এবং সবাইকে দেওয়া যায় কিনা সেটা? হ্যাঁ, এই যারা প্রতিটা আশ্রয়কেন্দ্রে কিন্তু 200 থেকে 250 লোক আসে। আশ্রয়কেন্দ্রের বাইরের বলছি আমরা অবস্থা। আশ্রয়কেন্দ্রের বাইরে কিন্তু ওই মুহূর্তে দেওয়া হয় না। আশ্রয়কেন্দ্রে যারা আসে তাদেরকে কিন্তু ড্রাই ফুডটা দেওয়া হয়, আর যারা তাদের বাড়িঘরে থাকে সেটা কিন্তু পরবর্তীতে জিআর ক্যাশ এবং এটা কিন্তু তাদেরকে আপনার প্রতিটা ইউনিয়ন পরিষদ
অথবা পৌর এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু তার মানে ঝড় পরবর্তী পানিবন্দী অবস্থায় মানুষের জন্য কিছু করণীয় নাই আপাতত? অবশ্যই আছে, এবং পানিবন্দী অবস্থা তো এই লোকগুলি তো চলে আসতেছে আশ্রয় কেন্দ্রে। হ্যাঁ, না আশ্রয় কেন্দ্র থেকে ঝড়ের সময় তারা বের হয়ে আসছে, মনে না করেন যে ঝড়ের সময় তো বের হওয়ার কোনো সুযোগ নেই। ঝড়টা শেষ হলো, তারপরে গতকাল পুরো রাত তারা আশ্রয় কেন্দ্রে ছিল, আজকে যার যার জায়গায় তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছে অনেকে। এই যে যারা গিয়েছে তারা তো তাদের ঘরে পানি উঠতে দেখেছে, তাদের জন্য আমি বলছি যে কি অবস্থা? তাদের জন্য তো সরকারের বরাদ্দ তো যেটা হয়, এটা আপনি বলতে পারেন যে জনসংখ্যা যেই হারে হয়তো এটা সাফিসিয়েন্ট হয় না, কিন্তু প্রতিটি স্থানীয় যে এই যে যেই সম্পত্তি সরকারের পক্ষ থেকে দেওয়া হলো, তাহলে এই সম্পত্তি দিয়ে তো প্রাথমিক মোকাবেলা তো অবশ্যই করেছে এবং তাদেরকেই বিতরণ করা হয়েছে, এবং তারাই কিন্তু এই প্রাথমিকভাবে, এবং এই ক্ষেত্রে কিন্তু আজ পর্যন্ত আমরা শুনি না, ইভেন কি আপনাদের এখানে তো যে লোকজন না খেয়ে আছে, লোকজন কিন্তু বাংলাদেশের এত গরিব না, প্রতিটা লোকেরই কিন্তু খাদ্যের সংস্থান আছে, এবং কিন্তু তার পরবর্তীতে ঝড় পরবর্তীতে তার যেটা সহায়তা দরকার হয় সেটা হচ্ছে সাময়িক সহায়তা দরকার হয়, তাৎক্ষণিক কিছু সহায়তা দরকার হয় যে পানিবন্দী অবস্থায় আমি কোথায় যেয়ে দাঁড়াবো, এবং সেটার জন্য হয় ড্রাই ফুড দেওয়া হয়, এবং ড্রাই ফুডের পরবর্তীতে কিন্তু আপনার রান্না করা খাবার দেওয়া হয়। আপনি প্রতিটি আশ্রয়কেন্দ্রে সেই ব্যবস্থাপনা তার মানে আছে, সেই ব্যবস্থাপনা হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণের দরকার আছে। এবং এই ক্ষেত্রে আপনি একটা জিনিস হয়, প্রতিটি এলাকাতে কিন্তু আমাদের সিপিপি আছে, সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রামের অধীনে ভলান্টিয়ার, এবং ভলান্টিয়ারদের কাজ হলো তাদেরকে প্রথম প্রায়োরিটিতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, তাদেরকে ফুড সরবরাহ করা, আবার তারা যখন বাড়িতে যাবে প্রাথমিকভাবে যাতে তাদের এই রান্নাবান্নার সমস্যা থাকলে সেখানে কিন্তু নিশ্চয়ই আমরা সেটা কাজই শফিকুল আজমের কাছ থেকে নিশ্চয়ই জানতে পারবো সিপি কি কাজ করছে এখানে। আমি তার কাছে আসার আগে আমি অ্যামিটার্স অধ্যাপক ডক্টর আইনুন নিশাতের কাছে যাই। উনি ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে সংকটের কথা সবসময় ঘূর্ণিঝড় আসার আগে এখন সবাই বলে থাকে সেটা হচ্ছে একদিন আগেই আমরা 10 নম্বর বিপদ সংকেত পাই, মাঝে মাঝে দুদিন আগেও সংকেতের পরিধি বাড়তে থাকে। তার উপরে নির্ভর করে জনগণ কোথায় যাবে, তার জানমাল কি করবে না করবে। এই সংকটের কথা আমরা বহুদিন যাবৎ শুনে আসছি যে আমাদের আসলে সংকেতটা ঠিক মতো আমরা বলি না বা আমাদের কাছে আসে না, এবং সেটি অনেক বেশি মাথাচাড়া দিয়েছে যখন আমরা জানি যে আমাদের 5টা রাডারের মধ্যে 4টা রাডারই নষ্ট। আমাদের কাছে যে তথ্যগুলি আসে সেই তথ্যগুলি আসলে কোথা থেকে আসে এবং সেটা ঠিকঠাক তথ্য কিনা? ধন্যবাদ। আবহাওয়া অধিদপ্তর হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটা অংশ, কাজেই তাদের যে নিয়মকানুন দেয়া আছে তারা সুষ্ঠুভাবে পালন করে। গোলমালটা হচ্ছে ওই নিয়মকানুনের মধ্যে। ওদের ক্যাপাসিটি যথেষ্ট আছে, প্রচুর ট্রেন্ড এক্সপিরিয়েন্সড অফিসার্স আছে। তাদের সাথে যখন 1-to-1 কথা বলেছি তখন আই ওয়াজ ইমপ্রেসড, কিন্তু সেই কথাটা তারা বাইরে প্রকাশ করতে পারে না প্রাতিষ্ঠানিক গোলমালের জন্য। এখন এই যে সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম, এটা তো 150-200 বছর আগের পুরনো। শরৎচন্দ্র যখন কলকাতা থেকে রেঙ্গুনে যেতেন, তার শ্রীকান্ত যে সমস্ত বর্ণনা আছে, ওই স্টিমার মানে নৌযানের জন্য সেটা করা হয়েছিল। আপনারা তো তরুণ, পড়েননি, কিন্তু আমরা স্কুলে পড়েছি সমুদ্রে ঝড় বলে একটা গল্প, শ্রীকান্তের লেখা, শরৎচন্দ্রের লেখা। সেখানে যখন ঝড়ের আশঙ্কা আসলো, জাহাজের ডেকে, স্টিমারের ডেকে সব লোকজন আছে, ক্যাপ্টেন তাদেরকে ঘোলে নিয়ে গেল নিচে। শ্রীকান্ত গেলেন না, ওর শরৎচন্দ্র গেলেন না, তিনি একপাশে লুকিয়ে রইলেন। খালাসিকে জিজ্ঞাসা করলেন কি হচ্ছে। খালাসি যেটা বলেছে সেই বাক্য আমার ক্লাস 7-এ পড়া এখনও মনে আছে, 50-এর দশকের গল্প পড়েছি। কাপ্তান কইসে ঝড় হতে পারে, মানে খুলনার লোক খালাসি, ক্যাপ্টেনের কাছে খবর এসছে। এখনকার সাইক্লোন ওয়ার্নিং ক্যাপ্টেনের কাছে আসে, আমি কিংবা সিনিয়র সচিব মহোদয় কিংবা রেড ক্রসের বড় কর্তার কাছে আসে না। 4টা সমুদ্র বন্দরকে ওয়ার্নিং দেয় আর আভ্যন্তরীণ বন্দরগুলোকে ওয়ার্নিং দেয়। দেখেন কতটা কনফিউজিং। এবছর বলছে যে পায়রাকে 10 নম্বর দেওয়া হয়েছে, অতএব বরগুনা, পটুয়াখালী ইত্যাদি 10 নম্বরের অধীন, কিন্তু পটুয়াখালী নৌবন্দর তাকে দিয়েছে 4 নম্বর। 4 নম্বর মানে ঝড় হচ্ছে এখানে, তাই না? চট্টগ্রাম, কক্সবাজারকে দিয়েছে 9 নম্বর। আবহাওয়া দপ্তর কিন্তু কারেক্ট, তার কাছে যে ম্যানুয়াল আছে, তার যে আদেশ আছে সেটা সে পালন করছে। কিন্তু চট্টগ্রামে যদি খুলনায় ঝড় যায় তাহলে কক্সবাজারে কি হবে? ঝড়ের গতিবেগ, ঝড়ের অনেক তথ্য বুঝতে হবে। আমরা পণ্ডিতরা যেটা করি, পরে বিশ্লেষণ করে অনেক ব্যাখ্যা দেই, কিন্তু আপনি যে প্রশ্নটা কারেক্টলি করেছেন আগে দিতে পারছি কিনা। যেমন ধরেন এইবারের ঘূর্ণিঝড় খবরের কাগজে পত্রিকান্তরে ভ্যারিয়েশন হচ্ছে 400 কিলোমিটার ব্যাপী, কেউ বলেছেন 300 কিলোমিটার। আপনি যদি 1970-এর সাইক্লোন দেখেন, আমি কিন্তু তখন কাজ করতাম সাইক্লোনের ব্যাপারে, আমি পেশাগত ইঞ্জিনিয়ার ছিলাম তখন, পরে তো মাস্টারি করেছি, সেটা অন্য কথা।
সেখানে দেখবেন হার্ডলি 30-40 কিলোমিটার। তার মানে এর কেন্দ্রবিন্দু, যেমন আজকে আপনার সাথে যখন কথা বলছি আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী এটার সেন্টারটা হচ্ছে যশোরে। তাহলে যশোরকে কেন্দ্র করে 200-300 কিলোমিটার ব্যাপ্তি জুড়ে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, কারণ ওটা পাহাড়ি এলাকা, পাহাড়ের বৃষ্টিটা সরসর করে নেমেছে। ঢাকাতে কম বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের মতো বৃষ্টি যদি ঢাকায় হতো, আজকে আপনার স্টুডিওতে আসতে হতো রাবারের নৌকা করে, কারণ এটাও 250 মিলিমিটারে ডুবে যেত। আমরা সরকারকে বলেছি ঢাকা শহর শুড বি রেডি ফর 300 মিলিমিটার। মূল কথাতে ফেরত যাই, সাইক্লোন ওয়ার্নিং শুনতে হবে, বুঝতে হবে। প্রথম কাজ, আগে কি হয়েছে আমি কোনো দোষারোপে যাব না। আজকে জোরহাত করে বলছি সরকারের কর্মকর্তাদের কাছে, মন্ত্রী মহোদয় কিংবা সচিব মহোদয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় কর্তার কাছে, আসেন আমরা ইভ্যালুয়েট করি এখানে কতটুকু কাজ করেছে, কাজ করেনি। যে 15 জন মারা গেছে, তারা হয় ঘর চাপা পড়ে মারা গেছে অথবা গাছ চাপা পড়ে মারা গেছে। হেডলাইন হতে পারতো অমুক গ্রামের কলিমুদ্দিন সাহেবের লাগানো গাছ চাপা পড়ে কলিমুদ্দিন সাহেবই মারা গেছে। তার মানে গাছ লাগানোতে কিছু প্রবলেম আছে। ঢেউটিন ঘর চাপা পড়েছে, এটা কি ইঞ্জিনিয়াররা সলভ করতে পারে না? খুব ইজিলি পারে। এটার কিছু ক্রস ব্রেসিং দিলেই হয়, এটা সেকেন্ড ইয়ারেই পড়ানো হয়। তো তাহলে কি কারণে প্রবলেমগুলো হচ্ছে এইটা আমাকে বুঝতে হবে। এবার জলোচ্ছ্বাসে বাড়ি চাপা পড়েছে, গাছ উপচে পড়েছে। ইনফ্যাক্ট ইনসিডেন্টলি যেখানে বসে কথা বলছি তার বাইরেই কিন্তু একটা টেলিফোনের পোল উল্টে গিয়ে বিকালে রাস্তা বন্ধ রেখেছিল। এটা তো জনসাধারণের সাইক্লোনের প্রভাব। এক হচ্ছে ঝড়, আরেকটা হচ্ছে জলোচ্ছ্বাস, তৃতীয় হচ্ছে অ্যাসোসিয়েটেড রেইনফল। তো জলোচ্ছ্বাসটা যদি 10 ফুট 12 ফুট হয়ে যায়, আমার প্রশ্ন হচ্ছে আমার 15 ফুট বাঁধ আছে, তো 10 ফুট উপর দিয়ে পানি 15 ফুটের উপর দিয়ে ঢুকলো কি করে? এই যে উনি বললেন এটা রক্ষণাবেক্ষণ হয় না, ইঁদুরের গর্ত। আমি যখন প্রথম ট্রেনিং পাই এই ইঁদুরের গর্তর ব্যাপারে, এই শব্দটা হচ্ছে ঘোগ, GHOG, ইঁদুরের গর্তর ইংরেজি। বাঘের ঘরে ঘোগের বাসা। এখন 2017-তে আপনার মনে আছে যখন সুনামগঞ্জে বাঁধ ভাঙলো, আমি ব্যাখ্যা করলাম ইঁদুরের গর্ত। খবরের কাগজওয়ালারা আমাকে অতটা সাহস করেনি, কিন্তু প্রকারান্তরে বলেছেন ইঁদুরের গর্ত নিয়ে এসছেন প্রফেসর নিশাত। নেক্সট পয়েন্টটা হচ্ছে, তাহলে এই বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কি করা যাবে? একসময় পানি উন্নয়ন বোর্ডের অনেক কর্মী ছিল, প্রতি কিলোমিটার কিলোমিটার তারা পর্যবেক্ষণ করত। 2005 সনে কোনো কারণে তাদের চাকরি ডিসমিস করে দেওয়া হয়েছে। আমি এখন মনে করি শাহ কামাল সাহেব যখন সচিব ছিলেন তখন ওনারা কিছু চমৎকার কাজ করেছিলেন। একটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন করেছেন, পার্লামেন্টে বলেছে এই কাজ করতে হবে। কি কাজ করতে হবে? জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। কাদেরকে? উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এমনকি ওয়ার্ড কমিশনার। 9টা ওয়ার্ড আছে আমাদের, 12 জন সদস্য আছে, 3 জন মহিলা আর 9টা জেনারেল সিট। এক একজনের অধীনে 200, 300, 500-র বেশি লোক না। এই লোকগুলোকে, এবং যেখানে বাঁধটা আছে ওই ওয়ার্ড কমিশনারের নেতৃত্বে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি চোখ বন্ধ করে বলতে পারি, উনি বলছেন 3.5-4 কোটি টাকা দেওয়া হয়েছে, মানে জেলা প্রতি 25 লাখ টাকা। কি হবে? কিচ্ছু হবে না। আর এখন থেকে 2 মাসের মধ্যে সদাশয় সরকার কয়েকশো কোটি টাকা খরচ করবেন বাঁধ মেরামতের নামে। আমার বক্তব্য হচ্ছে স্থানীয় জনসাধারণকে রেসপন্সিবল করেন। তোমার এলাকার বাঁধ তুমি রিপেয়ার করবে, যে কমিটি উনি করে দিয়ে এসছেন। এটা কিন্তু সরকারের পার্লামেন্টের আইন অনুযায়ী। বাঁধ পুনর্নির্মাণের ক্ষেত্রে যে পরিমাণ ব্যয় প্রতি বছর হয় এবং এই বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য, সেটির আসলে কোনো স্থায়ী কোনো সমাধান আছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না। এটা স্থায়ী এই বাঁধগুলো দাঁড়ান। কিন্তু হ্যাঁ, আমি স্যার আপনার কাছে অবশ্যই আসবো, এটা নিয়েই আসবো। এবং শুধু বাঁধের ক্ষেত্রে দোষ দিয়ে কি আমরা আসলে যে পরিমাণ ঘূর্ণিঝড় আমাদের বঙ্গোপসাগরে উৎপত্তি হচ্ছে সেটা আমরা রক্ষা করতে পারবো নাকি আমাদের অনেক আগের থেকেই অনেক উন্নত কারিগরি ব্যবস্থাপনায় যেতে হবে, পূর্বাভাসে যেতে হবে, সেটার সুযোগ আমাদের আছে কিনা তাও জানতে আমরা বিরতির পর ফিরতে চাই। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা সবাই আছেন রাজকাহনে। আমরা কথা বলছিলাম দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা কতটুকু। আমরা সেই প্রশ্নকে, যদিও পুরনো অনেক প্রশ্ন, কিন্তু দিন দিন যেমন করে সবকিছু পরিবর্তিত হচ্ছে তা মোকাবেলা আমরা সমানতালে চলতে পারছি কিনা সেই আলোচনাতেই আমরা এখন আছি। কাজী শফিকুল আজম আমাদের সাথে আছে, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। যে কথাটি আসলে মোহাম্মদ শাহ আলম বলছিলেন যে দুর্যোগ পরবর্তী সময়টাতে তাৎক্ষণিক যে দরকারটা মানুষের হয়, সেই দরকারের জন্য অনেক ব্যবস্থাপনার কথা তিনি একসাথে বলছিলেন, সেগুলো আর না বলি। আসলে তাৎক্ষণিকভাবে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্তরা যে সংকটটাতে পড়ে, সেটা সমাধান করা যায়?
না, ধরেন দুর্যোগ পরবর্তীতে আমাদের পুনর্বাসন কার্যক্রম ইমিডিয়েট শুরু করা হয় এবং এর জন্য শুধু সরকার না, সরকারের সহযোগী হিসাবে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা কাজ করে, এনজিওরা থাকে। উদাহরণ হিসেবে যদি বলি, আমার টোটাল কেস লোডের আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি 7 থেকে 9% আমরা বহন করি। টোটাল সমস্যার আমরা 7 থেকে 9% আমরা ফান্ডিং করি বা আমরা এটি করি। সেই ভিত্তিতে ধরেন আরও অন্যান্য সরকার থেকে সবাই মিলে করে। সেজন্য দুর্যোগ পরবর্তীতে আমাদের যদি বলি, আমাদের নন ফুড মিলে আমাদের প্রায় ধরেন এই মুহূর্তে আমরা 10,000 ফ্যামিলিকে এই নন ফুড আইটেম থেকে, তারপুলিন থেকে শুরু করে জেরিকেন থেকে শুরু করে পানি, এইগুলো আমরা মানে 15টা জেলায় এবং আমাদের ইমার্জেন্সি ফান্ড থাকে। প্রত্যেকটা ইউনিটে আমাদের ইমার্জেন্সি ফান্ডটাও আমরা রিলিজ করে দিই তাৎক্ষণিকভাবে। ওখানেই থাকে টাকা, যাতে ওই একবার ইমার্জেন্সির শুরুর থেকেই যাতে ব্যয় করতে পারে। এটা আমাদের একটা ফ্লেক্সিবিলিটি ফান্ড। এরকম পানি বন্দি যদি থাকে তারা 1-2-3 দিন, তখন ওইটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা কি আসে? তাৎক্ষণিক আমাদের ওই টাকা ইউজ করে তখনই আমাদের ওই শুকনো খাবার থেকে শুরু করে যা যা প্রয়োজন সেই ওই স্থানীয়ভাবেই এটা করে ফেলা। আর থাকার ব্যবস্থাটা কি হয়? থাকার ব্যবস্থা তো ক্যাম্পে নিয়ে আসার আমাদের মূল দায়িত্ব থাকে। তাদেরকে ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে একটা বড় দায়িত্ব থাকে। প্রচারণা একটা বড় দায়িত্ব থাকে, যাতে তারা শেল্টারে আসে বা নিরাপদ জায়গায় আসে, তাদের সম্পদ কীভাবে রক্ষা করা যায়, এই সাপোর্টটা পুরোপুরি ওই সময় দেওয়া হয়। আর এর পরে হয় আমাদের পুনর্বাসন কার্যক্রম। ধরুন আগামীকাল থেকে আমাদের এই নন ফুড আইটেম থেকে, তারপুলিন থেকে শুরু করে আমাদের 10,000 ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য কালকের থেকেই শুরু হয়ে যাবে। আমাদের বেশ কিছু ট্রাক ইতিমধ্যেই জেলা সময়ে পৌঁছে গেছে এবং এই গতকাল আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি এসে পরামর্শ দিয়ে গেছেন যে তাৎক্ষণিকভাবে যেন সমস্ত কিছু চলে যায়। ক্ষয়ক্ষতি হবে এটা জানাই যাচ্ছে। তার মানে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলি তখন অনেক বেশি এবং এটা খুবই কোঅর্ডিনেটেড ভাবে হয়। এই যে দুর্যোগ আইন যেটা আছে, প্রত্যেক জেলায় কিন্তু কোঅর্ডিনেশন কমিটিতে আমরা সব সদস্য থাকি এবং কে কোথায় কাজ করবে এই সমন্বয়টা করে আমরা করি। রিমালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোন জেলা? মানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে বাগেরহাট এবং সাতক্ষীরা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয়ে গেছে। আমি যদি এইটা এখানে পোড়াল চিত্র, এই দেখেন, এইটা হচ্ছে ডিপ সাতক্ষীরারই, এবং এই হিসাবে আমরা টোটাল অ্যাসেসমেন্ট করা, এখানে 12টা জেলারই অ্যাসেসমেন্ট করা হয়েছে এই তাৎক্ষণিকভাবে আমাদের ওখানকার রিপোর্ট নিয়ে, এবং এই ভিত্তিতে আমরা ওই বরাদ্দগুলো যেতে থাকছে আমাদের। আর আমরা বিশেষ করে ধরুন রেড ক্রিসেন্টের একটা সুবিধা আছে যে ইমার্জেন্সি অ্যাপিল করতে পারি আমরা। এই অ্যাসেসমেন্টটা দিয়ে ইমার্জেন্সি অ্যাপিল আগামীকালে আমরা দাখিল করবো এবং সেই হিসাবে আমরা ধরেন 5 থেকে 10 কোটি টাকা ইমিডিয়েটলি 2-1 দিনের ভিতরে পেয়ে যাব, এবং এইটাই পুনর্বাসন কাজেই এইগুলো ব্যয় হবে। আর আমাদের বিশেষ করে আমাদের এই নিরাপদ পানি সরবরাহটা বিশেষ করে লবণাক্ত এলাকায় আমাদের বিশাল আকৃতির আমাদের কিন্তু প্লান্ট আছে এই বিশুদ্ধ পানি দেওয়া হয়। সামুদ্রিক পানি দিয়ে একেবারে ফিল্টার পানি বেরোন। এটি আগামীকালই আমাদের পৌঁছে যাবে এই 2 জেলায়। আমাদের ওখানের বিশাল এলাকার এটা আমাদের মোবাইল হেলথ যে আছে, স্বাস্থ্য টিম যাচ্ছে ওই দুর্গত এলাকায়। তারপরে আমাদের এই ক্যাশ গ্রান্ট, আনকন্ডিশনাল ক্যাশ গ্রান্ট মনে হয় না যে আসলে প্রয়োজন যতখানি তার চেয়ে অনেক তুলনামূলকভাবে কম এবং অপ্রতুল এই সহায়তা বলেন, ত্রাণ বলেন বা যাই বলেন না কেন, একক প্রতিষ্ঠানের জন্য কম থাকে, কিন্তু এখানে তো অনেক প্রতিষ্ঠান, সামগ্রিক প্রতিষ্ঠানও কি আসলে যত মানুষ দুর্গত হয় তাদের সবাইকে আসলে করতে পারে তারা? এখন কিন্তু চাহিদা ওই সময় নর্মালি থাকে, তাদের কেন্দ্রে নিয়ে আসাটা একটা অংশ। সবাই তো কিন্তু ওই ফুড সাপোর্ট লাগে না ওই সময়, সবার সময় যাদের লাগে তখন কিন্তু ওই বেনিফিশিয়াল আইডেন্টিফিকেশন করে কিন্তু ওই যাদের লাগে তাদেরকে এগুলো দিয়ে দেওয়া হয়। মানে যাদের প্রয়োজন সেই প্রয়োজনটা তারা আগে ঠিক করে, যেমন 1,20,00,000 মতো এখানে আমি দেখছি, সবাই তো ওই সাপোর্ট লাগবে না, দরকার হবে না। কাজে সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন, মানে নির্ধারণ করতে পারেন যে কাদের আগে ওইটা বেনিফিশিয়ারি সিলেকশনের একটা নির্ধারিত ক্রাইটেরিয়া আছে আমাদের, এবং সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতেই আমরা মোহাম্মদ শাহ কামাল, আমরা যে কথাটির মধ্যে আসলে ছিলাম সবসময়ের জন্য যে ঘূর্ণিঝড়ের আমরা তো অনেক মোকাবেলা করতে অনেক সক্ষম হয়েছি, আমরা অনেক সুনামও কুড়িয়েছি যে আমরা তাৎক্ষণিকভাবে অনেক প্রাকৃতিক দুর্যোগ সামলে ওঠার মতো আমাদের অবস্থা হয়েছে। কিন্তু আমি যে কথাটি আসলে বলছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ যে পরিমাণ আমাদের আঘাত করছে এবং যে পরিবর্তিত পরিস্থিতি, সেটার সাথে আমরা আসলে এগিয়ে আধুনিক হয়েছি কি না, এবং সেটা নিয়ে একটা বারবারই প্রশ্ন তৈরি হয়ে যায় যে আমাদের ঘূর্ণিঝড়ের যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের পূর্বাভাস থেকে শুরু করে কোন এলাকাতে বেশি আঘাত হানবে, কোন এলাকাটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোন এলাকায় পানি উঠে যাওয়ার আশঙ্কা, এই যে
নির্ধারিতভাবে ঘটনাগুলি এগুলো আমরা জানি না, কারণ আমরা স্যাটেলাইট থেকে নেই। স্যাটেলাইটটা তো দূরবর্তী আমাদের ঘূর্ণিঝড় নির্দেশ করে আসছে কি আসছে না, কিন্তু রাডার যে নির্ধারিত করবে যে কাছে আসলো কতখানি, কোন জায়গায় যে কতটুকু সময়, এগুলো তো আমরা এখন পাচ্ছি না। মানে এগুলো কি পাওয়ার আমাদের সামনে কোনো সম্ভাবনা আছে? আপনি যদি আপনার যে মোবাইলটি আছে, আপনি যদি এটা 1090 কল দেন, আপনি কিন্তু 5টি অপশন আছে, একবারে বিনা পয়সায় সকল নাগরিক এখান থেকে তথ্য পাবে। আচ্ছা। এবং এটা একবারে পুরোপুরি টাইম আপগ্রেড করা হয়, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা ফ্রি করে দিয়েছেন, এবং যে কোনো নাগরিকই এটা তথ্য কালেক্ট করতে পারে, যে কোনো সময় পারে। এই তথ্যটা কোথা থেকে আসে? এই তথ্যটা দেয়া হলো আমাদের স্পার্টসো এবং আবহাওয়া অধিদপ্তর, এবং এটা প্রতিটা মুহূর্তেই কিন্তু এটা আপগ্রেড হয়। এটার ম্যানেজমেন্টটা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এবং যখনই কোনো প্রকার নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের সমুদ্রে, যেমন একটি কথা আপনার প্রথমেই বলেছিলেন যে বাংলাদেশের এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে কিন্তু বারবার ঘূর্ণিঝড় উৎপাদ হচ্ছে, এবং সেটা কিন্তু মোকাবিলা করছে কে? আমরা সবচেয়ে কাছের দেশ হওয়ার কারণে আমাদেরকেই কিন্তু অথবা ভারতকে এটা মোকাবিলা করতে হচ্ছে, অথবা বার্মাকে মোকাবিলা করতে হচ্ছে। এই মোকাবিলা করতে গিয়ে এখন যে আপনার তথ্যগত যে বিষয়গুলো বা ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু অতি সহজেই এখন সবার কাছে কিন্তু আছে, কিন্তু আমাদের সমস্যাটা হলো অন্য জায়গায়। আপনি দেখেন, আপনারা যখন নিউজ হয়, যখন নাকি আবহাওয়ার সংবাদ আসে, তখন আমাদের জনগণ কি করে, নিউজটা অন্য চ্যানেলে চলে যায়। এটা কিন্তু আমরা অভ্যস্ত না। কিন্তু বাহিরের আপনি যে কোনো দেশের নাগরিক, তারা কিন্তু আবহাওয়া খোঁজ খবরটাই সবচেয়ে বেশি নেয়। আমাদের লোকজন কিন্তু অন্য নিউজগুলো বেশি শুনতে চায়। সংকট হয় কি, যখন আপনি যে নাম্বারে ফোন করতে বললেন, যখন ঘূর্ণিঝড়টা আসে বা ঠিক আসার আগ মুহূর্তে, তখন ইলেকট্রিসিটি চলে যায়, নেটওয়ার্ক চলে যায়, সকল ধরনের সংকট কিন্তু একসাথে, দুর্যোগ যাকে বলে, তৈরি হয়ে যায়। না, এটা আমাদের এখানে কিন্তু 18টি কমিউনিটি রেডিও আছে, এবং এই 18টি কমিউনিটি রেডিও কিন্তু আমাদের এই কোস্টাল এরিয়াতে 19টি জেলায় এটা কিন্তু প্রতিনিয়ত তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা অভিহিত করা হয়, এবং এটা কিন্তু সবসময়ই তারা জানে। এই ক্ষেত্রে কিন্তু ইনফরমেশনের কোথাও ঘাটতি নাই, কিন্তু যে ইনফরমেশনটা জানে সেটা একদম সঠিক, একদম নির্ধারিত। আমি যা জানতে চাই তাই আমি সেই জায়গাতে জানতে পারি যে আমার এখানে হবে, সবাই জানে। এবং চট্টগ্রামের মানুষকে আসলে এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল যে 234 মিলিমিটার বৃষ্টিপাত হবে, তারা তো জানেই না। এটা কারা? চট্টগ্রামবাসী যে 234 মিটার, যেটা এটা আবহাওয়া অধিদপ্তরের যে ইনফরমেশন, তারা তো বারবার বলে যাচ্ছে যে সেখানে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু যে পরিমাণ বৃষ্টিপাত হবে, এই যে আমি সুনির্ধারিতভাবে নির্দিষ্ট, আপনি যেটা বলছেন একবারে কোন স্থানে কত একুরেসিটা কিন্তু এখনো আমাদের তৈরি হয়নি, এটা ঘাটতি আছে। কারণ এটা যদি হতো, তাহলে চট্টগ্রামবাসী নিশ্চয়ই প্রস্তুতিটা নেওয়ার সুযোগ পেত যে আমার এত বর্ষণ হবে, আমি আমার এই জায়গায় তলিয়ে যাওয়ার তথ্য পাওয়ার পর প্রস্তুতি নেওয়ার জন্য সময় নাই। এটা প্রস্তুতি নিতে হবে দীর্ঘ, অনেক আগে থেকে নিতে হবে এটা। আচ্ছা, তাহলে আমি একটু সাপ্লিমেন্ট, এই বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, এটা কিন্তু গতকাল থেকে পরশু থেকে কিন্তু বলা হচ্ছে যে সারা বাংলাদেশে 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হবে। এটা বলা হচ্ছিল, আমি সেটাই বলছি, বলা হচ্ছে এই যে আমরা সামগ্রিকভাবে বলি আর আমি নির্ধারিতভাবে বলি। আমি সেই কথাটাই বলছি স্যার, যে এটা আসলে সম্ভব কিনা, কারণ সারা দেশে হবে মানে আমি গা করছি না যে কোথায় হবে, কিন্তু আমি যদি নির্ধারিতভাবে জানি, আমি চট্টগ্রাম শহরের মানুষ, যে আমার 234 মিলিমিটার বৃষ্টি হবে, ভাই আমার ডুবে যাবে। হ্যাঁ, মানে এরকম কারিগরি ব্যবস্থাপনা আমাদের করা সম্ভব কি? আমাদের এটা নেই, এটা পশ্চিমা জগতে আছে। ইনফ্যাক্ট আজকে যদি আমেরিকান টেলিভিশন চ্যানেল যেটা আমাদের আছে সেটা যদি খোলেন, তাহলে দেখবেন যে আমেরিকার পূর্ব পাশে তারা প্রচণ্ড ওয়ার্নিং দিচ্ছে, টর্নেডো এগুলো প্রচুর হবে, প্রচুর বাড়িঘর নষ্ট হবে, প্রচুর লোক মারা যাবে। এই প্রসঙ্গে শুধু আমি একটা কথা বলি, আপনি প্রথমে বলেছিলেন যে আমাদের এখানে ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে, পৃথিবীর সবচেয়ে বড়, এটা না। সাইক্লোন আমরা বলি, এক জায়গায় বলে হারিকেন, এক জায়গায় বলে টাইফুন। ফিলিপিন্স, চীনের পূর্ব অংশ প্রচণ্ডভাবে ভোগে, এবং গত 3 দিন আগে আমেরিকান টেলিভিশন CNN যেটা আমরা দেখি, সেটাতে একটা খবর পড়ে আমি CNN-এর ওয়েবসাইটে ঢুকলাম খবর শুনে। খবরটা তারা বলছেন যে এখন থেকে আগামী 50-60 দিনের মধ্যে কিংবা এই বছর আটলান্টিক মহাসাগরের নিম্নচাপ বেশি হবে। স্বাভাবিক অবস্থায় 5 থেকে 15টা হয়, এবছর 15 থেকে 25টা হবে, এবং সেই 25টার মধ্যে অন্ততপক্ষে 10, 12, 13টা গভীর নিম্নচাপ, অর্থাৎ এইরকম সাইক্লোন রেমালের মতো হবে। এটা আমেরিকা ওয়ার্নিং দিচ্ছে আমেরিকার অধিবাসীদের। তাদের পূর্ব তীরে যারা আছে, টেক্সাস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এইগুলো প্রচণ্ডভাবে ভুগবে। তাদের অনেক ক্যাপাসিটি আছে, স্যাটেলাইট থেকে ডাটা পায়, তাৎক্ষণিকভাবে ডাটা পায়,
এবং আমেরিকার একজন অধিবাসী সকালবেলা ঘুমের থেকে উঠে আবহাওয়ার চ্যানেলটা খোলে, ওদের একটা সেপারেট আবহাওয়ার চ্যানেল আছে। যেহেতু আমরাও এই সংকটের মধ্যে ধীরে ধীরে যাচ্ছি, আমাদেরও কি এগুলোর দিকে একটু আগানোর সুযোগ এখন সম্ভাবনা নাই? আমি অফকোর্স যেটা তাৎক্ষণিক রিলিফ, তাৎক্ষণিক ইভ্যাকুয়েশন, এগুলো মন্ত্রণালয় করবে, কিন্তু আমার চিন্তাটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আজকে যে 15 জন লোক মারা গেছেন তাদের জন্য স্বাভাবিকভাবে আমাদের সবারই সহানুভূতি আছে। পরিবারের যদি কর্মক্ষম লোক হন তাহলে পুরো পরিবারটা নষ্ট হলো। যারা আহত হয়েছেন, এই যে যার বাঁধ ভাঙার পরে যার জমিটা নষ্ট হয়েছে, এটা মেরামত না হওয়া পর্যন্ত প্রতিদিন 2 বার জোয়ারের পানি ঢুকবে, জমি লবণাক্ত হয়ে যাবে, তার কর্মক্ষমতা কমে যাবে। তাহলে সেটার জন্য প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে ওই বাঁধ। এই বাঁধের ইংরেজি শব্দ হচ্ছে স্মল ড্যাম। বাঁধের বিরোধিতা যারা করেন তারা ড্যামের যে বিরোধিতা করেন সেখান থেকে এসছে। আমেরিকাতে এটা ডিজাইনের বইয়ের নাম হচ্ছে ডিজাইন অফ স্মল ড্যামস। আমাদের এখানে ঢাকাতে যে বাঁধ আছে, টঙ্গী ব্রিজ থেকে আশুলিয়া, গোরান চাঁদবাড়ি, মিরপুর, কল্যাণপুর, মিটফোর্ড, 1 নম্বর সেতু, বুড়িগঙ্গা, এটা তো ফ্লাড প্রোটেকশন এমবাঙ্কমেন্ট, এটা কি ভেঙে যাবে? ভেঙে যাবে, এটা ভাঙবে না, আমরা সেটাই বলছি। তো কেন তাহলে ওই বাঁধ এরকম হয় না? কেন হয় না? তার কারণটা হচ্ছে, স্যার ঠিকই বলেছেন, যেগুলো রক্ষণাবেক্ষণ হয় না। রক্ষণাবেক্ষণ হয় না, এবং আমরাও যখন মাঠে কাজ করে এক ধরনের বলা হয় এটা বারবার ভাঙলে বারবার টাকা পাওয়া যাবে, নানাভাবে ঠিকাদাররা টাকা পাবে, সেই ধরনের, এই কারণেও তারা অনেক সময় এরকম শক্ত বাঁধ এবং স্থায়ী বাঁধ বানান না। আমি নিশ্চয়ই কথা বলতে চান, আমি বিরতির পর ফিরবো, নিশ্চয়ই উত্তর জানতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও ফিরে এসলাম দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা কতটুকু, এই প্রশ্নকে সামনে রেখে আমরা অতিথিদের সাথে আলোচনাতে ছিলাম। বিরতিতে যাওয়ার আগে বাঁধের কথা হচ্ছিল এবং আমাদের সাথে আমেরিকার অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলছিলেন বাঁধের বিষয়ে আমরা কেন সেই দীর্ঘস্থায়ী অবস্থায় যেতে পারি না। প্রথম জিনিস হচ্ছে, মাটির তৈরি বাঁধের পরিবর্তে যদি কংক্রিটের তৈরি ওয়াল করা যায়, যেটা কেল্লার মোড় থেকে মিটফোর্ডের পরে আছে কিন্তু ঢাকা প্রোটেকশনের জন্যে, মাটির বাঁধ যেটা টঙ্গী থেকে আশুলিয়া থেকে গোরান চাঁদবাড়ি, সেখান থেকে মিরপুর কাজ করছে, যথেষ্ট রোবাস্ট। কাজেই এই যে 65, 66, 67 সনে যে বাঁধ বানানো হয়েছে, আমি 1970 সনে একটা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তখন আমেরিকান ইঞ্জিনিয়াররা বলেছে তোমার বড় শত্রু হচ্ছে ইঁদুরের গর্ত, এটার সাথে ফাইট করো। তো নিয়মিত রক্ষণাবেক্ষণ, পর্যবেক্ষণ এটা দরকার। 15 ফুট বানানো হয়েছিল এখন থেকে 40 বছর 50 বছর আগে। ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে বহু জায়গায় হয়তো 1 ফুট 2 ফুট হয়ে গেছে। এখন আমরা বলছি এটাকে 20 ফুট করো। জলবায়ু পরিবর্তনের কারণে এর ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি বাড়বে। 2022 সনের সরকার যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, অভিযোজনের পরিকল্পনা, আমি জড়িত ছিলাম বলে বিস্তারিত জানি, সেটা আমরা বলছি এটাকে 20 ফুট, 5.5 মিটারের জায়গায় 6.5 মিটার ইত্যাদি করো। সরকার ইতিমধ্যে করা শুরু করেছেন। আজকে কোন একটা চ্যানেলে দেখলাম সেই ভালো বাঁধগুলোর ছবি দেখাচ্ছে। এটাতে আমাদের আছে 139টা পোল্ডার, তা 10টার কাজ হয়েছে। সো বাকি 129টা কবে হবে? সো কাজ করার আছে, অর্থের প্রয়োজন আছে। মানুষের এখন একটা এমন অবস্থা হয়েছে যে কেউ বাড়িঘর ছেড়ে শেল্টারে যেতে চায় না, হয়তো অপ্রতুল। আর 2 নম্বর হচ্ছে, একজন সাধারণ মানুষ তার গরু ছাগল রেখে তো যাবে না, যেটার জন্যে আমি শ্রদ্ধাভরে বলছি যে বঙ্গবন্ধু সেই 1970-এর সাইক্লোনের পরে 73-74-এই বলেছিলেন যে মাটির কিল্লা বানাও, যেটা আমার বাঁ পাশে যিনি সচিব, প্রাক্তন সচিব বসে আছেন অবসরপ্রাপ্ত, তিনি মুজিব কিল্লা করা শুরু করেছিলেন। আমি নিজেও জানতাম না। জি, আমি 1992-93-তে বাংলাদেশে কোথায় কোথায় কী ধরনের সাইক্লোন শেল্টার প্রয়োজন তার মাস্টার প্ল্যান প্রণয়নের সাথে জড়িত ছিলাম। তখন কুতুবদিয়ার দক্ষিণে গিয়ে শুনি মুজিব কিল্লা। তো অনেক জিনিস আমাদের ট্র্যাডিশনাল নলেজ, আমাদের ফোক উইজডম বহু কিছু আছে। আমার বক্তব্য হচ্ছে, আগে কি হয়েছে আমি দোষারোপের মধ্যে যাব না। আজকে সদাশয় সরকার যদি একটা শক্তিশালী কমিশন করে, কারণ এই ধরনের ঘটনা ঘন ঘন হতে থাকবে, প্রচণ্ড ঘূর্ণিঝড় হবে, গাছ ভেঙে পড়বে, পোল ভেঙে পড়বে, জলোচ্ছ্বাস আসবে, এবং যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুর কিনার ঘেঁষে বাইরে প্রচণ্ড বৃষ্টি হবে। আমরা অনেক জিনিস বুঝি না। যেমন আজকে একটু আগে শুনলাম ঝড়ের কেন্দ্রবিন্দু যশোর অবস্থিত, কিন্তু বৃষ্টি হচ্ছে তো চিটাগাংয়ে। তো এগুলো বুঝতে হবে কেন হলো, কোথায় হলো। ঢাকাতে তত বৃষ্টি হয়নি, কিন্তু হতে পারে। সো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আমাদের সামর্থ্যের সাথে মিলিয়ে
পর্যালোচনা করে আমরা আগে ভালো কাজ করেছি এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। মোহাম্মদ শাহ আলম কামাল, যে কথাটা আমাদের জন্য সবসময়ের জন্য বলা হয়ে থাকে যে সরকারের পক্ষ থেকে তো সব কিছু মোকাবেলার জন্যই আমি আপনাকে বললাম, কিন্তু যুগের সাথে সাথে যে কথাটা ডক্টর আইনুন নিশাত বললেন যে আমাদের এই ব্যবস্থাপনাগুলি নিতে হবে, কিন্তু সব ব্যবস্থাপনার মধ্যেই আমি যদিও শেষ পর্যায়ে আছি, একটা বলা হয়ে থাকে বাঁধের ক্ষেত্রে বলি বা ত্রাণের ক্ষেত্রে বলি, সহায়তার ক্ষেত্রে বলি, একটা দুর্নীতির আভাস সবাই খুঁজে পায়। যত জনের জন্য সহায়তা দেওয়া হলো পাইলো তার 10%। এই পদ্ধতির উত্তরণ হওয়া সম্ভব কিনা সেটা আপনি লক্ষ্য করে দেখবেন, প্রায় দেখা যাচ্ছে যে বর্তমানে ক্যাশ ট্রান্সফার করা হচ্ছে। আপনি বিভিন্ন ভাতাগুলো দেখেন, সরাসরি যিনি উপকারভোগী তাকে কিন্তু সরাসরি বিকাশের মাধ্যমে বা বিভিন্ন প্রকার আমাদের যে রকেট বিভিন্ন প্রকার মাধ্যমে তাদেরকে সরাসরি দেওয়া হচ্ছে। একই পদ্ধতিতে আপনার ধরেন ব্যাংকের চ্যানেলে দেওয়া হচ্ছে। আমাদের যে কাজগুলো নিয়ে এখন সবচেয়ে বেশি সমন্বয় ঘাটতি দেখা যাচ্ছে, আমাদের যে স্টেক হোল্ডার আছে এই স্টেক হোল্ডারদের অংশগ্রহণটা যদি, এবং যে কথাটি স্যার বললেন যে যার মালিকানা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকেই যদি এই বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তখন কিন্তু তার অংশগ্রহণ এবং তার চিন্তাভাবনাটা বেশি থাকবে যে এটা যদি আমি নষ্ট করি তাহলে আমিই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। অতএব এই বাঁধ রক্ষণাবেক্ষণ হোক, বাঁধ আপনার মেরামত হোক, এইটা স্থানীয় যে ওয়ার্ড কমিটি আছে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা, সেই কমিটিকেই কিন্তু দায়িত্ব দিতে হবে। এবং সেখানে হয়তো যারা আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছেন তারা মনিটর করবেন, তারা হেল্প করবেন, তারা কারিগরি এটা দিবেন, তাহলে কিন্তু এটা সাকসেসফুলি কাজ। কিন্তু বলা হয়ে থাকে যে পাওবির তরফ থেকেই আসলে এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে যত রকমের জটিলতা দুর্নীতির খবর সেখান থেকে সবচেয়ে বেশি আসে। তাদের সম্পৃক্ততা কি সেটা আসলে করবে? আমি একটা ওনার কথা কেড়ে নিয়ে বলছি, বাংলাদেশ সরকার 2012 সনে আইন করেছেন, পার্লামেন্ট হচ্ছে নিয়ম করবেন। পার্লামেন্ট যদি আইন করে থাকে পানি উন্নয়ন বোর্ড কি করবে? এই আইনটার সঠিক বাস্তবায়ন দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ মুহূর্তে শাহ কামাল আর কিছু কোনালেন বলতে চাচ্ছিলাম। একটা জিনিস হলো, আমাদের 18টি মন্ত্রণালয়ের কাজ আছে দুর্যোগ নিয়ে। এই 18টি মন্ত্রণালয়ের যে মাঠ পর্যায়ে এটা সমন্বয়টা আরও আমাদের আপনার করতে হবে। এখানে একটা টিম তৈরি করতে হবে এবং এই টিমের যেটা আমাদের জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা করে থাকেন, উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা করে থাকেন, ওয়ার্ড পর্যায়ে সহ গ্রাম পর্যায়ে পর্যন্ত যদি আমরা এটাকে আরও সমন্বিত করতে পারি তাহলে কিন্তু এটা হবে এবং এটা ট্রান্সপারেন্ট হতে হবে। আমরাও সেটা বলি শেষ পর্যন্ত যে ট্রান্সপারেন্ট হতে হবে। কাজী শফিকুল আজম, আপনার কি মনে হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টা চলে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোন দিকে নজর দেওয়াটা দরকার এখন? ধন্যবাদ। কোন জায়গায়? অবশ্যই সেটা তো পুনর্বাসনের পর্যায়ে আমাদের অনেক জায়গায় বিদ্যুৎ অনেক দিন যাবত নাই, তাহলে সেই কিরির আসলে ব্যবস্থাপনা অনেক দিন মানে গতকাল থেকে নাই। গতকাল থেকে এটা তো পুনরুদ্ধার করতেই হবে। আমাদের যে অবকাঠামোগুলো বিনষ্ট হয়েছে সেগুলোকে মেরামতের দিকে যাইতে হবে, ভালনারেবিলিটি চিহ্নিত করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের আয় রোজগার বৃদ্ধির ব্যবস্থা করে এগুলো তো কার্যক্রম পুনর্বাসনে চলবেই। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে, আমি যেটা বলতে চাচ্ছি যে দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু বিশেষ করে সাইক্লোনে কিন্তু বাংলাদেশ রোল মডেল, এটা নিয়ে কিন্তু সেটাই আমি বলছিলাম বারবার। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা এখনও যে সিঙ্গেল ডিজিটে ডবল ডিজিটে হয়তো এবার মৃত্যু আসছে, কিন্তু নর্মালি কিন্তু হয় না। এটা কিন্তু মূল কারণ কিন্তু এই যে 78 থেকে 84 হাজার আমাদের সিপিবি ভলেন্টিয়ার, তাদের যে সচেতনতামূলক কর্মসূচি তাদেরকে আনার এই কার্যক্রমগুলো এবারও কিন্তু ভালোভাবেই হয়েছে। এখন আমাদের আসলেই যে যাইতে হবে যে পুনর্বাসনে যে যা ক্ষতি হয়েছে সেই দিকে নজর দিতে হবে এবং সমন্বয় করে করতে হবে। আমাদের যেহেতু এক একজনের এক এক দায়িত্ব থাকে, কিন্তু আমাদের এখন কিন্তু প্রত্যেক জেলাতেই এই সমন্বয় কার্যক্রমের জন্য রেগুলারলি হচ্ছে এবং এইটাকে জোরদার করে এটা মনিটরিং যাতে আমাদের মন্ত্রণালয় থেকে হয়। এবং যেহেতু অনেক স্টেক হোল্ডার আছি আমরা, যার যার রোল যাতে করতে পারে এবং এই বিশেষ করে পুনর্বাসন জনগণকে করা, সাথে হচ্ছে অবকাঠামোগুলো উন্নয়নের ব্যবস্থা নেওয়া, এই দুটো কাজ জরুরি ভিত্তিতে এখন করতে হবে। আর সরকার থেকে যেগুলো এই বিদ্যুৎ চালু করা, ব্যবস্থা করা, এটা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এখানে হলো কৃষির পুনর্বাসনটা জরুরি, মৎস্য অনেকগুলো মাছ লোকজনের নষ্ট হয়েছে, অনেক তাদেরকে কিন্তু আপনার আবার পোনা দিতে হবে অথবা তাদেরকে সেই ধরনের পরিবেশ দিতে হবে। তাদেরকে এই ধরনের সাহায্য না দিলে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারবে না। ডক্টর আইনুন নিশাত, এক লাইন শুধু কিছু বলতে চাই। এক লাইনই হচ্ছে ইমিডিয়েটলি বাঁধ যেখানে ভেঙেছে রিপেয়ার করতে হবে,
পানি বেরোনোর জন্য, ভিতরের পানি যাতে বেরিয়ে যেতে পারে, লবণাক্ততা কন্ট্রোল থাকে। কৃষি বিভাগকে তৎপর হতে হবে ওই লবণাক্ত মাটির জন্য উপযুক্ত ফসল এবং তার বীজ দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরাও আগামীকাল নাগাদ নিশ্চয়ই বৃষ্টি কমে যাবে, তারপরেই পুনর্বাসন এবং তাদেরকে সহায়তার কাজ শুরু হবে, সেটাও স্বচ্ছতার সাথে হোক। যারা অসহায় আছেন, দুর্যোগের মধ্যে আছেন, তারা সকল ধরনের সহায়তা পাক, সেই প্রত্যাশাই আমরা রাখি। সবাই থাকবেন রাজখাওনের সাথে, থাকবেন টিভিসির সাথে। ধন্যবাদ সবাই।